এখানে দেখো সরল স্পন্দন গতি, সরল স্পন্দন। আমরা প্রথমে জানি যে স্পন্দন মানে সহজ ভাষায় আমরা বলি কম্পন। স্পন্দন মানে কম্পন, এটাকে আমরা সহজ ভাষায় বলি কম্পন। যেমন একটা কাঁসার বাটিতে হাত করলে বাটিটা কম্পিত হয়, কাঁপে, যার ফলে শব্দ উৎপন্ন হয়। তাহলে দেখো আবার ওখান থেকে নিচে আসি, আবার উপরের দিকে যাবে, অর্থাৎ এখানে কম্পিত হচ্ছে, সেই সাথে আবার স্থান পরিবর্তন করতেছে। তাহলে এখন এখানে যেটা বলা হচ্ছে যে একটা স্প্রিং এর নিচে একটা ভর লাগিয়ে সেটা টেনে ছেড়ে দিলে উপরে নিচে উপর নিচে করতে থাকে, মানে উপরে ওটা নিচের দিকে। আমরা দেখেছি ঘর্ষণের জন্য বা অন্যান্য শক্তি ক্ষয় হয় বলে এটা এরকম থেমে যায়। যদি ঘর্ষণ বল না থাকতো বা ভূপৃষ্ঠে যদি অভিকর্ষ ত্বরণ না থাকতো, তাহলে কি হতো, এটা সারা জীবন কিন্তু দুলতেই থাকতো। আমরা এটা দেখেছি সরল স্পন্দন গতি। স্প্রিং এর সাথে লাগানো ভরটির শক্তি, গতিশক্তি এবং বিভব শক্তির মাঝে স্থান বিনিময় করে। তার মানে ভর আছে মানে সেখানে অভিকর্ষ ত্বরণ আছে ভূপৃষ্ঠে। যখন স্প্রিং এর নিচে আমরা বস্তুটিকে ঝুলিয়ে দিচ্ছি, স্প্রিং এর নিচে বেঁধে দিয়ে, তখন যেহেতু ভর আছে সেখানে অভিকর্ষ ত্বরণও কাজ করতেছে। অভিকর্ষ ত্বরণ যখন কাজ তখন তার ভিতরে একটা বল সৃষ্টি হয়। বল মানে কাজ করার মতো যেটা বল সেটাই শক্তি, যে বলটা কাজ করতে পারে সেটাই শক্তি। তাহলে যখন দুলতেছে, যখন নিচে গতিশক্তি প্রাপ্ত হচ্ছে, আর যখন উপরের দিকে স্প্রিংটা চলে যাচ্ছে তখন বিভব শক্তি সম্পন্ন হচ্ছে। যাই হোক, তাহলে হুকের সূত্র অনুসারে আমরা পীড়ন ও বিকৃতি করছি। কোন একটা বস্তুর উপরে, স্থিতিস্থাপক বস্তুর উপরে যখন আমরা বল প্রয়োগ করি তখন সেটা সংকুচিত হয়, আবার বলটা অবসান করলে নিজের থেকেই আবার সেটা সম্প্রসারিত হয়। তার মধ্যে যে একটা বল সৃষ্টি হয় সেটা হচ্ছে পীড়ন। সেই সূত্রে আমাদের পীড়ন বিকৃতির সমানুপাতিক। এবং সেখানে এফ সমান মাইনাস কেএক্স। এখন বলতে পারবো মাইনাসটা কেন? মাইনাসটা হচ্ছে দূরত্বটা বেড়ে যাওয়া। মনে করো তুমি একটি দেয়ালের সামনে দাঁড়িয়ে আছো, ওই দেয়াল থেকে যখন দূরে সরে যাবে তাহলে তুমি কি হচ্ছে, দেয়াল থেকে মাইনাস হয়ে যাচ্ছ। আর যদি দেয়ালটার কাছাকাছি আসবে তখন প্লাস, আর যখন তুমি দূরে সরে যাচ্ছ তখন তুমি আস্তে আস্তে কিন্তু -100, -200, -300 এত মিটার পর্যন্ত তুমি পিছিয়ে যাচ্ছ। তাইলে এই হুকের সূত্রের কারণে যে গতিটা হচ্ছে এখানে স্প্রিং এর নিচে, হুকের সূত্র অনুসারে যে স্পন্দিত বা স্পন্দন গতি হয় সেটাকে বলে সরল স্পন্দন গতি, সরল কম্পন গতি। আমরা এটা যদি বলি সরল, জটিল না, সরল। পদার্থবিজ্ঞানের এই সরল স্পন্দন গতিকে ব্যবহার করে আমরা বাদ্যযন্ত্রের ক্ষেত্রেও কিন্তু এটি ব্যবহার হয়। এখানে আবার বলছে ক্লাসে তোমরা করছো কি, ওখানে কিন্তু পেন্ডুলাম বা ওই শরৎ দোলকটা কিন্তু দোলে প্রান্ত থেকে প্রান্ত যায়, ওটাকে একটা কম্পন বলা হচ্ছে। আচ্ছা, এখানে বলে তোমাদের এই বইয়ে এটা বের করে দেখানোর সুযোগ নেই, কিন্তু জানিয়ে রাখতে ক্ষতি কি, যদি একটা স্প্রিং এর ধ্রুবক কে এবং ভর এম হয়, এটা হচ্ছে স্প্রিংটা যে ধাতুর তৈরি, স্প্রিংটা যে ধাতুর তৈরি বেশি সম্প্রসারিত বা সংকুচিত হবে সেটার মান। তাহলে দোলনকাল কি হবে, 2 পাই √a/m। ওখানে কি বলা হচ্ছে যে দোলনকাল দৈর্ঘ্যের সমানুপাতিক এবং অভিকর্ষ ত্বরণের ব্যস্তানুপাতিক। এই কথাটা বলা আছে না? যাই হোক, যদি একটা স্প্রিং না হয়ে এটা সুতায় ঝোলানো পেন্ডুলাম হতো, সুতার দৈর্ঘ্য এল আর মাধ্যাকর্ষণ জনিত বল যদি এম হতো, তাহলে দোলনকাল হতো 2
পাই ইনটু রুট ওভার এল বাই টি। তাহলে এখানে রাশি কয়টা আছে এই সূত্রটাতে? তিনটা। আর এই যে পাইটা তো দোলনকাল বা পর্যায়কাল, এখানে কার্যকর দৈর্ঘ্য, সরল দোলকের এবং এটা অভিকর্ষ স্তরের মান। এর মধ্যে যে কোনো দুটির মান দেয়া থাকলে আমরা তৃতীয়টির মান বের করতে পারবো। এখানে কি না, কোনো ভুল হয়নি। তবে সরল দোলকে বলা আছে সুতাটার বৈশিষ্ট্য কেমন হবে মনে আছে কি? অভিকর্ষ স্তরণের যে সূত্রটা T × 2 পাই × L/G সুতার বৈশিষ্ট্যটা কেমন হবে? অপ্রসারণশীল, অনমনীয় এবং ওজনহীন। কিন্তু বাস্তবে এরকম কোন সুতা আমরা পাবো না। তা আমরা যেটা ধরে নেই যে এটা যে সুতাটা আপেক্ষিক ভাবে ধরে নেওয়া হয়েছে, তুলনামূলক। এখন দেখো 1 মিটার লম্বা একটি সুতা দিয়ে 10 গ্রাম ভরে একটি পাথর ঝুলিয়ে দাও, তাহলে কি এল এর মান দেওয়া আছে? জির মান কত আমাদের জানা আছে না? জির মান কত? 9.8 মিটার পার সেকেন্ড সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড ভেঙে রেখে। তাহলে এখন এই অঙ্কটা, হ্যাঁ এখানে যেটা বলছে যে এখানে কেটার পরিবর্তে দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য বসানো হয়েছে। যে কেটা ছিল ওই স্প্রিং এর ধ্রুবক, মানে ভরের সাথে কতটুকু শেষ প্রসারণ হচ্ছে, আর জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ পরিবর্তে। আচ্ছা এখানে যে অঙ্কটা আছে এখানে 10 গ্রামের কোনো কাজ আছে? এই 10 গ্রাম ভরের কোনো, হ্যাঁ তোমরা ক্লাস যদি ক্লাস এটি পড়ে থাকো অভিকর্ষ ত্বরণ এবং অভিকর্ষ ত্বরণের সূত্র ভরের উপর নির্ভর করে না। এখন এটা 10 কেজি হোক, 20 কেজি হোক, আর 1 গ্রাম হোক, আর 0 গ্রামই হোক, ভরের উপর দোলনকাল নির্ভর করবে। হ্যাঁ সেটা হবে, দোলনকালটা হবে 60 ডিগ্রির মধ্যে। এখানে লক্ষ্য করো 360 ডিগ্রি, তার মধ্যে এটা 60 ডিগ্রি। 60 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এখানে এই মাথা থেকে মাথা দলে দিলে দোলনকালগুলো সমান পাওয়া যাবে না। 60 ডিগ্রির মধ্যে এটা 360 ভাগ করিয়া 4 ভাগ মনে করে এখানে। এর মধ্যে যতগুলো দোলন দিবে প্রত্যেকটা দোলনের জন্য সমান সময় ব্যবহৃত হবে। আচ্ছা এখন যেহেতু সূত্রটা এখানে দেওয়া আছে, দেখা যাবে যে প্রশ্নগুলো অনেক অঙ্ক দেওয়া আছে, সেখানে ভরটা দেওয়া থাকলে ভরটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। এর কি বেশি দোলনকাল কত আমরা জানি। কার্যকর দৈর্ঘ্যটা কত পর্যন্ত? ঝুলন বিন্দু থেকে ববের ব্যাসার্ধ পর্যন্ত। এটাকে বব বা পেন্ডুলাম বলা হচ্ছে, গোলাকারটা। কার্যকর দৈর্ঘ্যটা হবে এই ঝুলন বিন্দু থেকে ববের ব্যাসার্ধ পর্যন্ত। দোলনকাল দৈর্ঘ্যের কার্যকর দৈর্ঘ্য এল সমান দেওয়া আছে 1 মিটার। যদি সেন্টিমিটারে থাকে সেটাকে মিটার করে নিতে হবে। অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড। দোলনকাল কি সমান হয়? কি দোলনকাল টি সমান হয় 3.1416 আর পাইর মানটা হচ্ছে 3.1416 2 গুণন 3.1416 ইনটু রুট ওভার 100 1 মিটার 1/9.8 মিটার পার সেকেন্ড।
সেকেন্ড একবারে করতে না পারলে এটা গুণ করে এখানে রাখো আর এটাকে ভাগ করে এখানে রাখো। এটাকে আমরা গুণ করব তাহলে 2.28 গুণন 1 কে 1 ভাগ 9.8 যেটা হবে তাহলে আবার রুট ওভার। এই রুট ওভার করলে কত তারপর হবে? root আর যদি একবারে বাইর করতে পারো সেটা তো আলাদা কথা, এটা আরো ভালো। 2.007 সেকেন্ড সমান সমান এটা এত খুব কম, আমরা 2 সেকেন্ড ধরে নেব, এটা অ্যান্সার। 2 লিখে নিয়ে নেব এটা। আবার 1 সেকেন্ডকে 1000 ভাগ করিয়া 7 ভাগ, তার মানে খুবই ক্ষুদ্র। জি স্যার। এখন আমি একটা অঙ্ক দিই। সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে দেয়া হলো 20 গ্রাম ভরের একটি পাথর। সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে দেয়া হলো। পাথরটির দোলনকাল 2 সেকেন্ড হলে গ্রাম ভরের একটি পাথরকে সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে দেয়া হলো। 20 গ্রাম পাথরটি দোলনকাল পাথরকে সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে দেয়া হলো। স্যার দোলনকাল 2 সেকেন্ড হলে আরে পাথরটির দোলনকাল 2 সেকেন্ড হলে উক্ত সুতার দৈর্ঘ্য নির্ণয় করো। কত হবে বলো তো অঙ্কটা না করে? 1 মিটার। রাইট, 1 মিটার। ওইটাই অঙ্কটাই একটু করে দিলাম। 1 মিটার। হ্যাঁ, এখানে ব্যাপার হলো 20 গ্রাম বা 30 গ্রামটা কোনো কাজেই লাগবে না, কারণ সরল দোলকের ক্ষেত্রে ভরের কোনো প্রভাব নেই। ভর কম হতে পারে, বেশি হতে পারে, এর কোনো প্রভাব নেই। মানে এখানে 20 গ্রাম বা 30 গ্রাম থাকলে এটার কোনো কাজ থাকবে না। না, এটার কোনো প্রভাব নেই। মানে সরল দোলকের যে বৈশিষ্ট্যটা পড়ছিলেন এখানে, বস্তু ভর বা আকৃতির সাথে এর কোনো প্রভাব নেই। এটা কত থাকে থাকবে, না থাকলেও চলবে। এখানে দেখো পাথরটার ওজন দেখো তো ভাষাটা কি ভুল আছে এখানে। এতদিনে ভাষার এই ভুলটা ধরতে পারো কিনা? পাথরটার ওজন 10 গ্রাম, কি ভুল আছে ভর হবে এখানে? ভর 10 গ্রাম নালে ওজন 10 নিউটন। আর আর যদি এখানে ওজন কোথাও লিখতো 10 নিউটন নিউটন হবে। আর গ্রামটা লিখছে সেটাও ভুল। গ্রামটা সবসময় জি দ্বারা প্রকাশ করা হয়। জি স্যার। জি অনেক সরস্বতী মনে করে গ্রাম মিটার, এই গ্রাম মিটার মনে করতে পারে। এর ইচ্ছে করলে তুমি এখানে দোলনকাল মেপে তুমি সেখান থেকে জি এর মান নির্ণয় করতে পারো। এখন যদি জি স্যার। এই অঙ্কটাতে আমি যদি আবার বলি যে 1 মিটার লম্বা একটি সুতা দিয়ে 10 গ্রাম ভরের একটি পাথরকে ঝুলিয়ে দেওয়া হলো, পাথরটির দোলনকাল 2 সেকেন্ড হলে জি এর মান কত? হ্যাঁ, 9.8। 9.8 বাইর হবে। এখন যদি বাস্তবে তোমাকে বার করতে দেখাতে হয়, পরীক্ষা করে দেখো, তাহলে একটা ভারী বস্তু নিতে হবে। দেখো এখানে আমি দেখাচ্ছি, এটা প্র্যাকটিক্যালও হয়, অনেক সময় প্র্যাকটিক্যাল আসে কিনা। এটা কার্যকর দৈর্ঘ্য, এটা এল এর মান, আর এটুকুর মধ্যে দুলবে। এখন এটা আমার কত 1 মিটার। এখন যদি তোমাকে বাস্তবে মাপতে দেওয়া যায়, আমি যদি অঙ্কের মধ্যে কিন্তু দোলনকালটা দিয়ে দিই তাহলে আর বাস্তব করার দরকার হয় না। এখন এই 4 ডিগ্রির মধ্যে একটা স্টপ ওয়াচ হাতে নিতে হবে। এই সরলদোলকটি এখানে টেনে নিয়ে যেই মাত্র ছেড়ে দিব স্টপ ওয়াচ অন করব। অন করার পরে 20টা দোলন নেব আমরা। এইখান থেকে এই পর্যন্ত যায়, আবার এখানে ফিরে আসবে 1 হবে, গুনবো। যখন এটা এখানে আসতেছে, আসার পরে এখানে এই প্রান্তে যায়, আবার এখানে ফিরে আসতেছে, এখান থেকে এখানে একটা দোলন দিয়ে তো আমরা দোলনটা বার করতে পারবো না, 20টা দোলন দেব। এখন 20টা দোলন দিয়ে দেখা গেল আমার 40 সেকেন্ড সময় গেল। কয়টা দোলনে? 20টা দোলনে। তাহলে একটা দোলনে কত হবে? 40/2 আসবে, 2 আসবে সবসময়। অবশ্যই এটা 4 ডিগ্রির মধ্যে থাকতে হবে। তাহলে আমি T1 পেয়ে গেলাম 2 সেকেন্ড। সুতার দৈর্ঘ্য আমি তো মাপিয়ে নিয়েছি, সুতার দৈর্ঘ্য আমি ফিতা দিয়ে মেপে নিলাম 1 মিটার, এটা সহ ববের ব্যাসার্ধ সহ। তাহলে এখন ওই সূত্রটা দিয়ে আমি যদি বসাই, আমি এখানে পাইলাম T সমান
2 পাই রুট ওভার এল বাই জি। আমার কিসের দরকার? জির মানের দরকার। বা এখানে রুট ওভার থাকার কারণে আমি তাহলে জির মান পাচ্ছি না সহজে, তুমি আমাকে বর্গ করবে, তো টি স্কয়ার সমান 4 পাই স্কয়ার ইনটু এল বাই জি। কারণ স্কয়ার রুট কি হলো? উঠে গেল, কাটা গেল। উঠে গেল। হ্যাঁ, খালু এখন আমি দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পাচ্ছ না? নেটওয়ার্কের সমস্যা, মানে আকাশ একটু না আমার এখানে দেখা যাইতে না। আচ্ছা, একটু অপেক্ষা করো, দেখতে পাবা। এখন দেখতে পাচ্ছ? না স্যার, তাহলে টি স্কয়ার সমান 4 পাই স্কয়ার এল এর উপরে জিটা নিচে, এর নিচে তাহলে কি 1। তাহলে এখানে কি পাচ্ছি? এখানে টি স্কয়ার জি সমান সমান 1 দিয়ে গুণ করলে 4 পাই স্কয়ার এল, বা জি সমান 4 পাই স্কয়ার এল বাই টি স্কয়ার। তাহলে আমার পাই মান জানা, এল এর মান টি মান 2 সেকেন্ড, তাহলে জি মানটা আমরা পেয়ে যাব। এখানে মানগুলো বসিয়ে দিলে আমি জি মানটা পেয়ে যাব। এইটাই প্র্যাকটিক্যালি কঠিন কিছু না। তাহলে আমার এটা করার জন্য কি কি লাগবে? একটা স্কেল লাগবে, একটা স্লাইড ক্যালিপার্স লাগবে। আমি কিন্তু স্লাইড ক্যালিপার্সে কিভাবে হিসাব করা লাগে আমি শিখেছিলাম, মনে আছে? আভা, শান্তা, মেহানি, আমি তো শিখি নাই স্যার। কে শিখে নাই? নাফিসা? আমরা তো এখানে দেখো, এখানে জি সম্পূর্ণ একটা স্প্রিং আর একটা ভারী বস্তু, কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা দেখা যাচ্ছে না? 9টা কিন্তু না, একটাই। এটা বিশেষ অবস্থাগুলো আলাদা আলাদা করা হয়েছে এখানে। এখন এই এখানে কি হচ্ছে? সরল স্পন্দন গতি সৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে সরল স্পন্দন গতি সৃষ্টি হচ্ছে। স্প্রিংটা এইখানে 3 নম্বর অবস্থাটা দেখো, এরকম স্প্রিংটা দৈর্ঘ্যটা কম ছিল, দৈর্ঘ্য কিন্তু কম ছিল। যখন ভারী বস্তুটা দেওয়া হয়েছে তখন কিছুটা ভরের কারণে অভিকর্ষ ত্বরণের সৃষ্টি হয়ে এখানে বল সৃষ্টি হয়ে নিচের দিকে ঝুলে আসছে। অর্থাৎ তারপরেও যদি এটাকে নিচে ঝুলে নিয়ে এসে সাথে সাথে ছেড়ে দেওয়া হয়, তাহলে কি হবে? স্প্রিংটা এই একদম টানে নেওয়া হলো, এখানে এই অবস্থায় ছিল, নিচে একটু টেনে নিয়ে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিলে কি হবে? আস্তে আস্তে উপরে উঠতে থাকবে, এই পর্যন্ত সর্বোচ্চ এই পর্যন্ত উঠে আবার নিচের দিকে আসতে থাকবে। এভাবে আস্তে আস্তে এই অবস্থায় আসলো। আসার পরে তাহলে দেখা যাচ্ছে যে টেনে ছেড়ে দেওয়ার পরে এই অবস্থা থেকে এই অবস্থায় আসা পর্যন্ত বলা হবে একটা পূর্ণ দোলন। একটা সরল দোলন জন্য এক প্রান্ত থেকে আর প্রান্ত গিয়ে ওখান থেকে আবার যেখান থেকে যাত্রা শুরু করছে সেই স্থানে ফিরে আসে, সেটাকে বলা হয় পূর্ণ দোলন বলা হয়। স্প্রিং এর ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে এই 1 নম্বর থেকে 6 নম্বর অবস্থা পর্যন্ত, এই 0 অবস্থা থেকে 6 নম্বর অবস্থা পর্যন্ত এটাকে বলা হচ্ছে একটা পূর্ণ দোলন বা পূর্ণ স্পন্দন। এবং 5 নাম্বারটা না, না না, এই পর্যন্ত ছিল 6 নাম্বারটা। হ্যাঁ, এই শান্ত অবস্থা। হ্যাঁ, এখানে এই যখন এই যে 0 অবস্থা ছিল তখন কিন্তু এই ঝুলানো অবস্থা ছিল, এটা কি করা হয়েছে? একটু টান দিয়ে নিচে নামানো হয়েছে, তখন এই 1 নম্বর অবস্থানে গেছে। ছেড়ে যখন দেওয়া হয়েছে তখন 2 নম্বর অবস্থা, 3 নম্বর অবস্থা, আবার 4 নম্বর অবস্থা নিচে আসছে, 5 নম্বর অবস্থা নিচে আসছে, আবার উপর দিকে চলে যায়, যেখানে আগে যেখানটায় ছিল 0 অবস্থা সেই পজিশনে আবার চলে গেছে। এই যে অবস্থায় চলে আসলো, এখানে বলবো আমরা একটা পূর্ণ দোলন বা পূর্ণ স্পন্দন। এবং এই 0 অবস্থান থেকে 6 অবস্থান যেতে যে সময়টা ব্যয় হয়েছে স্প্রিং এবং ভারী বস্তুটির, সেটাকে বলা হবে দোলন কাল বা পর্যায়কাল। এখান থেকে আবার শুরু হবে, আবার এরকম হতেই থাকবে। 1 সেকেন্ডে দেখা যাচ্ছে কতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে পারে, সেটাকে বলা হবে ওই গতির কম্পাঙ্ক, ওই সরল স্পন্দন গতির কম্পাঙ্ক। হ্যাঁ, এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, এটা দিয়ে আর আলোচনা করব না। কম্পাঙ্কের একক কি? হ্যাঁ, 1 সেকেন্ডে যতগুলো কম্পন সৃষ্টি হয় তাকে 1 হার্টজ বলা হয়। তাহলে উপরে 1 নিচে টি,
হচ্ছে সময় একক সেকেন্ড, তাহলে s টু দি পাওয়ার -1, s টু দি পাওয়ার -1 বা 1 হার্টজ। আচ্ছা, আমরা তরঙ্গ দেখতেছি যে আমরা শব্দ তরঙ্গ, এই শব্দ তরঙ্গটা কিন্তু মাধ্যম ছাড়া চলে না, এটা আলোচনা করছি। আবার কিছু কিছু তরঙ্গ আছে মাধ্যম ছাড়া চলে, মাধ্যম ছাড়া তরঙ্গ চলে না, মনে আছে কি কোন তরঙ্গটা মাধ্যম ছাড়া চলে বা মাধ্যমের ভিতরে মাধ্যম ছাড়াও চলতে পারে, সেটা কোন তরঙ্গ? এটা কোন তরঙ্গ? আলোক তরঙ্গ মাধ্যম ছাড়া চলে, মাধ্যমের ভিতর দিয়ে আলোক চলে, তরঙ্গ। মাধ্যম ছাড়াও চলে। তার কারণটা হচ্ছে সূর্য থেকে আলোক রশ্মি যখন পৃথিবীতে আসে, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে কয়েক হাজার কিলো পর্যন্ত মনে করো বাতাস আছে, তারপরে বিশাল একটা দূরত্ব যেখানে কোনো বাতাসও নাই, তাহলে সেখানে মাধ্যমও নেই। এই মাধ্যমহীন জায়গা থেকে দূরত্ব থেকে যে আলোক রশ্মিটা আসে সেখানে কিন্তু কোনো মাধ্যম নাই, সেটা তাড়িত চুম্বক তরঙ্গ আকারেই আসে। এই তাড়িত চুম্বক তরঙ্গটা মাধ্যম ছাড়াই চলে আসে পৃথিবীতে, তারপরে আবার ঢুকে পড়ে বাতাস মাধ্যম দিয়ে আমাদের ভূপৃষ্ঠে চলে আসে। এটাকে বলা হয় তড়িৎ বিদ্যুৎ চুম্বকীয় বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।